পরদিন সকালে নবনী হামিদুর রহমানকে কল দিল, কিন্তু ফোন বন্ধ পেল। কয়েকবার চেষ্টা করে নবনী দেখল হামিদুর রহমান ফোনে কল যাচ্ছে না। নবনীর ভীষণ মন খারাপ হলো। যতই সে নিজেকে হাসি খুশি প্রমাণ করার চেষ্টা করুক, বুকের ভেতর কোথাও একটা দুর্বলতা রয়ে গেছে। হাসিম আলী পাঞ্জাবির আতর লাগিয়ে বের হলেন ঘর থেকে। গত রাতে বৃষ্টি হয়েছে, কাদায় সব ভরে গেছে। বারান্দায় বসে মেয়েকে ডাক দিয়ে বলল, কই রে মা, আয় তাড়াতাড়ি, অনেক দূরের পথ তো, বৃষ্টি আসতে পারে। নবনী দুই পা কিছুতেই নাড়াতে পারছে না, কেমন যেন পাথরের মতো লাগছে। আজকে নবনী ডিভোর্সের নোটিশ দিতে যাবে তামিমকে, এজন্য হামিদুর রহমানকে কল দিয়েছিল, কিন্তু কথা বলতে পারলো না নবনী। রাবেয়া মেয়ের কাঁধে হাত রেখে বলল, কার লইগা কান্দো গো মা, চোখের পানি মেলা দাম মা, যাত্রার লইগা এই পানি ফেলাইতে নাই, কান্দায় কি হইবে বল, ওরা যেই অমানুষ, ওরা কি তোর কান্দনের মায়া করছে? ওই চোখের পানির দাম কি ওরা দিতে জানে? মাইয়া মানুষ তো ফেলনা নয় রে মা। নবনী চোখ মুছে বলল, একবার বাবার সাথে যদি কথা বলতে পারতাম মা, বুকের ভেতরটা যে ঝড় বয়ে যাচ্ছে আমার। রাবেয়া মেয়েকে বুকে জড়িয়ে দিয়ে বলল, মাইয়া মানুষের জীবন রে মা, যেইখানে একদিন থাকে সেইখানে বইলা একবার জানে, যেইখানের মায়া ছাড়তে পারে না। সংসার এমন একটা জায়গা রে, যে জায়গায় শত জ্বালা যন্ত্রণা থাকার পরেও মাইয়া মানুষ তার মায়া ছাড়তে পারে না। হাসেম আলী মেয়ের কান্না দেখে বলল, আমরা না হয় দুদিন পরে যাই, তুই নিজের মনরে শক্ত কর। নবনী চুপ করে রইল, বারবার ট্রাই করতে লাগলো হামিদুর রহমানকে ফোনে পাওয়ার জন্য। এক সপ্তাহ পর বৃহস্পতিবার বিকেলে ডাক পিয়ন এলো নবনীদের বাড়িতে। নবনী সাইন করে খামটা নিল। খাম খুলতে ভেতর থেকে ডিভোর্সের নোটিশ বের হয়ে এলো। বিনা মেঘে বজ্রপাত হলো যেন নবনীর মাথায়। বারান্দার চৌকিতে বসে পড়ল নবনী। রাবেয়া নারকেল পাতা থেকে শলা বের করে বসে বসে উঠোন ঝাড় দেওয়ার জন্য ঝাড়ুটা ছোট হয়ে গেছে, নতুন ঝাড়ু বানাতে হবে। বাজারে এই ঝাড়ুর যেই দাম, তার চেয়ে নিজেরটাই নিজেই করে নেয় রাবেয়া। মেয়েকে এভাবে তবদা মেরে বসে থাকতে দেখে উঠে এলো। মেয়ের পাশে বসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর, কি নিয়ে আইছে পিয়ন? নবনী শুকনো হাসি হেসে বলল, আমার আর কষ্ট করতে হবে না মা, তামিম নিজেই ডিভোর্স নোটিশ পাঠাই দিছে। রাবেয়া বেগম কিছুটা অবাক হলেন। তারপর মেয়েকে জড়িয়ে ধরে বলে, আর তুই কি না এই ইতরের জন্য মন উচাটন করিস? আমি তো তোর মা, আমি কি বুঝি না? ঝুম বৃষ্টির মধ্যে আমার মাইয়া দূর আকাশের দিকে তাকায় কারে ভাবে, রাইতের ঘুমের ভান দইরা শুইয়া কাল লইগা গোপনে চোখ মুছে, সবই বুঝি মা। মায়া বড় খারাপ জিনিস, মন হতচ্ছাড়া হইল গিয়ে আর ঘাটতারা যেইখানে আঘাত বেশি পায় তার লইগা বেশি কান্দে। এইবার তুই ভাইবা দেখ মা, তুই তো ওগো অত্যাচারে সংসার ছাড়নের কথা ভাবছিস, হেরা কি করছে? হেরা ভাবছে যদি কোনোদিন তুই আবারও হের বাসায় গিয়ে উঠোস, তাই তাড়াতাড়ি করে নোটিশ দিয়ে দিয়েছে। কোনো রকম ঝুঁকি নিতে চায় না তোরে, আর মন খারাপ করানোর দরকার আছে কি? তুই নিজেও ভাইবা দেখ। নবনী ভেবে দেখলো মা ভুল কিছু বলেনি। তাহেরা বেগম হয়তো ভেবেছে নবনী ঝোঁকের মাথায় বাসা ছেড়ে গেছে, আবার যদি ফিরে আসে। নবনী ফিরে আসার আগে ওর আসার পথ বন্ধ করে দেওয়া দরকার, এজন্য তিনি আর দেরি করেন না। রাতে হাসেম আলী বাড়ি ফিরে পর নবনী বাবাকে জানালো বিকেলে পিয়ন আসার কথা। হাসেম আলী মুচকি এসে বলল, আমার 7 রাজার ধন রে ওরা চিহ্ন না রে, মন খারাপ করিস না মা, সবাই কি আর খাঁটি সোনা চেনে? আমাকে চাইতে ওগো বেশি তারা দেখছি। ভালো করছস মা, তুই চইলে আইসস, তাও তো আমার মাইয়ারা চোখের সামনে দেখতেছি। যেই অমানুষ ওরা, কোনোদিন মাইয়া বুড়িগঙ্গায় ফেলাই দিত, আমরা খোঁজও পাইতাম না। তাহেরার মন আজকে অত্যাধিক ভালো। নিতুর সাথে তিনি ফোনে কথা বলছেন। মেয়েটা দমে দমে তাকে মা বলে ডাকছেন, শুনেই তার প্রাণ জুড়িয়ে গেল। অথচ ভালো চাকরি করা মেয়েটা, অথচ কত সুন্দর করে ভদ্রভাবে কথা বলে। নিতুকে বউ করে আনার জন্য তাহেরা বেগমের আর তর্স হইছে না। যত শীঘ্র সম্ভব নিতুকে ঘরে তুলতে চান তিনি, এই জন্য নবনীকে ডিভোর্স নোটিশ পাঠিয়ে দিয়েছেন। নবনীদের ইউনিয়ন পরিষদেও ডিভোর্স নোটিশের এক কপি পাঠানো হয়েছে। এখন ভালোই ভালোই 90 দিন কেটে গেলে ডিভোর্স হয়ে যাবে। অফিসে ঢুকে তামিম দেখলো নিতু হাসি মুখে বসে আছে তার কেবিনে, পরনে একটা সবুজ রঙের ম্যাচিং করে রেশমির চুড়ি পরেছে। তামিম থমকে দাঁড়ালো। নবনীর কথা মনে পড়ে গেল তামিমের। বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো নবনীর কথা ভাবতে। বিয়ের পর প্রথম প্রথম তামিমের বেশ ভালো লাগতো নবমীর হাতের চুরির শব্দ। রাতে ঘনিষ্ঠ হতে গেলে মাঝে মাঝে নবমীর হাতে তামিমের বলিষ্ঠ হাত চাপে ভেঙে যেত চুড়ি। মাঝে মাঝে তো নবনীর হাতও কেটে যেত। কিন্তু তাহেরা বেগম বিরক্ত হয়ে গেলেন নবনীর চুরির শব্দে। একদিন তামিমের সামনে নবনীকে ধমকালেন, স্বস্তির মেয়েদের মধ্যেও এত চুরি পরে বলে। সেই সাথে নবনীর পরিবারকে আচ্ছা মতো ধুলাই দিলেন। তামিম মায়ের উপর কথা বলে না, সেদিন তার খারাপ লাগলো তাই কিছু বলেনি। উল্টো নবনীকে ধমকে বলেছে এই বাড়িতে এসব কেউ পছন্দ করে না। তামিম নিজেও বিরক্ত। আজ এতদিন পরে তামিমের মনে হলো সে কি আসলেই বিরক্ত হতো। মায়ের উপর কথা বলতে না পারার জন্য আজ জীবনে
কত পরিবর্তন হলো। তামিম নবনীকে ডিভোর্সও পাঠিয়ে দিল, অথচ তামিম কি কখনো নবনীকে ছেড়ে দিতে চেয়েছে? নিজেকে সে শুদ্ধতম পুরুষ বলে দাবি করে না। নবনীর সাথে বিয়ে হবার পর আগে দুজনের সাথে তামিম শারীরিক সম্পর্ক ছিল। কিছু পুরুষের মতো তামিমও প্রতিদিন একই খাবারে অরুচি, তাই বলে ছেড়ে দেওয়া ইচ্ছেও ছিল না। গাছে খাবে আবার তলারও কুড়াবে মতলব ছিল তার। কি হলো অথচ? তবে তামিম এটা স্বীকার করবে না, নবমীর প্রতি তামিমের অন্যরকম একটা মায়া আছে। হয়তো 3 বছর একই ছাদের নিচে থেকেছে বলে আজ স্বপ্নে মতো লাগছে সেসব দিন। নিতু তামিমকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে হাত নাড়িয়ে দিয়ে বলল, এভাবে দাঁড়িয়ে আছো কেন? তামিম কিছুটা চমকে গেল, ভাবনার ছেদ পড়ায়। একটু থেমে বলল, তুমি আজ আমার কেবিনে এভাবে সেজেগুজে কেন? নিতু হেসে বলল, বোকারাম, আমি জানতাম তুমি ভুলে যাবে। মনে নেই আজকে আমাদের অফিসে নতুন বস আসবে? বড় স্যার না গতকাল মিটিংয়ে বলে দিয়েছেন ওনার একমাত্র ছেলে আজকে থেকে এই অফিসের দায়িত্ব নেবে। আবার আজকে নতুন একটা প্রজেক্ট শুরু করে যাচ্ছে। বাইরের দেশ থেকে আমাদের ক্লায়েন্ট আসবে। সবাইকে অবশ্যই পরিপাটি হয়ে আসতে বলেছে। আমি তাই তোমার জন্য আমার সাথে ম্যাচিং করে শার্ট নিয়ে এলাম। আমি তো জানি তুমি আজও আয়রন না করে কুচকানো একটা শার্ট পরে চলে আসবে। তামিম মুচকে হাসলো। নবমী থাকতে তামিমের সব জামাকাপড় সে ধুয়ে ইস্ত্রি করে রাখতো। নবমী নেই, আজ কয়েকদিন হলো তার জামাকাপড় সব এলোমেলো হয়ে আছে। বাসায় খাবারও হচ্ছে না, কে রান্না করবে? হোটেল থেকে খাবার এনে খেতে হচ্ছে। নিতু শপিং ব্যাগ রেখে চলে গেল। তামিম শার্ট চেঞ্জ করে নিল। পুরো অফিস জুড়ে আজকে কেমন যেন সাজ সাজ রব। নতুন সোফায় এসেছে, চেয়ার এসেছে। বসের কেবিনের দিকে একটা বুকশেলফ নিয়ে যাওয়া হচ্ছে। নতুন বস নিশ্চয়ই বই পড়তে ভালোবাসেন। তামিম আবারও নবনীর কথা মনে পড়ল। কি ভীষণ পড়ার শখ ছিল নবমীর। তামিম একবার তাকে 2টো বই দিয়ে কিনে নিয়েছিল মায়ের আড়ালে। কি যেন নাম ছিল, মনে করতে পারল না তামিম। কিন্তু শেষ রক্ষা হলো না। তায়রা বেগম একদিন দেখলেন নবনী কিচেনে দাঁড়িয়ে রান্না করছে আর পড়ছে আর মিটমিট করে হাসছে। তিনি বই নিয়ে এলেন নিজে পড়বেন বলে, তারপর আর ফিরিয়ে দেননি নবনীকে। এসব ভাবতে ভাবতে তামিম হঠাৎ করে মনে হলো, নিতু কি নবনীর মতো হবে? তাহেরা এসব নিতুকে কখনো মেনে নেবে? উত্তর খুঁজে পায় না তামিম। বাইরে সবার হুটোপুটি শুনে তামিম বুঝতে পারলো নতুন বস এসেছে। সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নিতু, অরুণা, লিমার হাতে ফুলের মালা। স্যারকে পড়ানোর জন্য সবাই সেজেগুজে দাঁড়িয়ে আছে। তামিম তাকিয়ে দেখলো স্যারের বড় স্যারের পেছনে 25-26 বছরের একটা ছেলে ঢুকেছে। পরনে একটা হালকা গোলাপি কালারের পাঞ্জাবি এবং সাদা পাজামা, মাথায় একটা কালো টুপি। তামিমের চাইতে 2 ইঞ্চি লম্বা হবে। চেহারায় কেমন যেন একটা অদ্ভুত পবিত্রতা, স্নিগ্ধ কোমলতা লাগছে দেখতে। তামিম জানতো গোলাপি মেয়েদের রং ছেলেদের যে এত ভালো লাগে তা আগে বুঝেনি। ছেলে হয়েও তামিম চোখ আটকে গেল। তাকিয়ে থাকতে থাকতে কখন যে তামিমের সামনে এলো তামিম খেয়াল করলো না। বড় স্যার তামিমের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বলল, উনি হচ্ছেন তামিম হোসেন, আমাদের উৎপাদন বিভাগের। উনি দেখেন। আর তামিম সাহেব, এ হচ্ছে আমার ছেলে মেঘালয় আহমেদ, মেঘ। মেঘ হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করার জন্য, কিন্তু তামিম সেদিকে কোনো খেয়াল নেই। মুচকি এসে মেঘকে জড়িয়ে ধরল তামিম। মেঘ জড়িয়ে ধরতেই ধ্যান ভাঙল তামিমের। নিজের অমনোযোগিতার জন্য লজ্জা পেল। মেঘকে সরি বলতে মেঘ মুচকি এসে বলল, ইটস ওকে ব্রাদার্স। মেয়েদের সাথে মেঘ আর হাত মিলানো না। নিতু মালা পরাতে এলে মেঘ মুচকি এসে বলল, প্লিজ এসব ফর্মালিটি আমার সাথে করবেন না। আমাকে মালা দিয়ে এভাবে বরণ করতে হবে না। কুরবানির হাটে গরুর মতো লাগে যেন। নিতু পিছিয়ে গেল। মেঘ বলল, সবাই নিজের কেবিনে যান, কাজ করুন, বিকালে মিটিং হবে। মেঘ নিজের কেবিনে চলে গেল। নিতু তামিমের সাথে তামিমের কেবিনে গিয়ে বলল, নতুন বস কি হ্যান্ডসাম, তাই না তামিম? আমি অলরেডি ক্রাশ খেয়ে গেছি। তামিম বলল, আসলে অনেক হ্যান্ডসাম, আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি। নিতু হাসতে হাসতে বলল, তোমার সাথে রিলেশন না থাকলে আমি নিশ্চিত ওনার সাথে লাইন মারার চেষ্টা করতাম। নিতুর কথা শুনে তামিম নিজে হাসলো এবং প্রথমবারের মতো খেয়াল করলো নিতু এরকম একটা কথা বলার পরও তামিমের রাগ হচ্ছে না। অথচ নবনীর ফোনে একদিন একটা লোক রং নাম্বারে কল দিয়েছিল বলে তামিমের মাথা গরম হয়ে যায়। তামিম নিজেকে কেমন নড়ে বড়ে মনে হচ্ছে আজ। কেমনও এমন লাগছে তার। নবনীর কথা কেন বারবার ভাবছে সে। হিসাব মেলাতে পারছে না। সবার হিসাব কি মেলে এক জীবনে? খারাপ সময় দেরিতে যায়। নবনীর মনে হলো তারও তেমন অবস্থা। দিন কাটছে না কিছুতেই। সারাদিন মাকে টুকটাক সাহায্য করে, 2 বোনে স্কুলে পড়ার সাহায্য করে কিছুটা। কিন্তু এসবের মধ্যেও নবনীর মধ্যে অস্থিরতা কাজ করে। বুকের ভেতর একটা ব্যথা ক্ষণে ক্ষণে মাথা চাড়া দিয়ে ওঠে। মায়াকে একেই বলে? কার প্রতি মায়া? যারা তাকে দিনের পর দিন এভাবে কষ্ট দিয়েছে তাদের জন্য কেন এত মায়া লাগছে? আচ্ছা, ওদের কি নবনীর জন্য এরকম লাগে? জানা নেই নবনীর। অবশেষে নবনীর ডিভোর্স হয়ে গেল। বুকের ভিতর চুরমার হয়ে যাওয়ার মতো ব্যথা নিয়ে নবনী সেদিন কাটলো কোনোরকম। নবনী অবাক হলো হামিদুর রহমান তার পর থেকে একবারও নবনীর খোঁজ নেয়নি দেখে। নবনী বুঝে উঠতে পারছে না হামিদুর রহমান নবনীর সাথে একবারও কথা বলল না। নবনী ফোনে পাচ্ছে না তাকে।
বৃহস্পতিবার বিকালবেলা নবনী বসে ফাল্গুনির চুল বেঁধে দিচ্ছে। পাশে চৈতালি বসে আছে, তার চুল বাঁধা শেষ। নবনী আজকে রঙিন ফিতা দিয়ে দুই বোনের চুলে বিনুনি করে দিচ্ছে। এমন সময় হাসেম আলী বাড়ি ফিরলেন। নবনী উঠে গিয়ে বাবার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এলো। হাসেম আলী চৌকিতে বসে কিছুক্ষণ চুপ করে রইলেন। নবনী ফাল্গুনের চুল বাঁধা শেষ করে বাবার পাশে গিয়ে বসলো। বাবার কাঁধে হাত রেখে বলল, কী হয়েছে বাবা? হাসেম আলী কিছুক্ষণ চুপ থেকে বলল, তোর জন্য একটা বিয়ের সম্বন্ধ আসছে। রাবেয়া বারান্দা থেকে শাকের পোকা বেঁচে রাখছেন, যাতে রান্না করার জন্য শুটকি দিয়ে। রাবেয়া হাত থেমে গেল এই কথা শুনে। নবনী অবাক হলো, তার ডিভোর্স হয়েছে সবে 3 দিন। রাবেয়া বেগম উঠে এলো স্বামীর পাশে। হাসেম আলী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমাকে আজ এক ঘটক কল দিল। নবনীর ননদ লুবনাকে ওনারা নাকি একবার দেখে গেছে, তখন ওনাদেরকে লুবনা পছন্দ হয়নি, নবনীকে হয়েছে। এখন যখন শুনছে নবনীর সাথে তামিমের ডিভোর্স আছে, তাই তারা নবনীকে বউ করে নিতে চায়। নবনী শোনার পর অট্টহাসিতে ভেঙে পড়ল। তারপর হেসে বলল, তুমি কি বলছো? হাসেম আলী বলল, আমি নিষেধ করে দিচ্ছি, সোজা সাপটা কইছি। আমি যেমন গরিব, আমার মেয়েরে তেমন গরিব ঘরে বিয়ে দিব। বড় ঘরে বিয়ে দেওয়ার শখ মিটে গেছে আমার। তাছাড়া আমার মেয়ের এখন বিয়ে দেওয়ার কথা আমি ভাবি নেই। আরও সময় যাক, আমার মাইয়া নিজে সামলাই নেই নিজেকে। শুনে নবনী স্বস্তি পেল। বাবা মা যে মেয়ের মনের অবস্থা বুঝতে পারছে, এটাই তার জন্য স্বস্তির। হাসেম আলী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল পরম আদরে। এক অজানা কারণে তার 2 চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। কান্না ভেজে বলল, কোনো চিন্তা করবি না মা, তোর বাপ বাইচা আছে এখনো, তোর মাথা গোজার জায়গা আছে। নিজেরা ছোট মনে করবি না, আল্লাহ ভরসা। রাতে নবনীর বড় ফুপু হাবিবা বানু এলো নবনীদের বাসায়। নবনীকে দেখে কিছুটা অবাক হলো। কুশলাদি জিজ্ঞাসা করলো, কবে আইলি বাপের বাড়ি? নবনী হেসে বলল, 3 মাসের বেশি ফুপু। হাবিবা ভুরু কুচকে তাকালো, তারপর বলল, এতদিন বাপের বাড়িতে আসছ যে? তোর শ্বশুরবাড়ির লোকেরা তো তোরে বেশি থাকতে দেয় না এই বাড়িতে। নবনী কিছু বলল না। হাবিবা বুঝতে পারলো কিছু একটা ঝামেলা হয়েছে। হাবিবা নবনীকে তার মেজো ছেলে বাবুলের বউ করতে চেয়েছিল, কিন্তু হাসেম আলী আত্মীয়র সাথে নতুন আত্মীয়তা করতে রাজি ছিলেন না। বাবুল নবনীর জন্য পাগলের মতো ছিল। নবনীর বিয়ের দিন বাবুল বাড়িতে মহাপ্রলয় ঘটেছে। দা দিয়ে ঘরের সব বেড়ার টিন কেটে ফেলেছে, ঘরের শোকেস আলমারি ভেঙে ফেলেছে। এসব নিয়ে ভাইয়ের সাথে দীর্ঘদিন হাবিবা কথা বলেনি। কৌতূহল ভাবে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? হাসা কইরা কইবি। রাবেয়া বেগম নিজের ননদের চেনেন, তিনি সুযোগ পেলে তাকে কথা শুনিয়ে দেয়। হাসেম আলী বলেন, নবনীর লগে তামিমের ছাড়াছাড়ি হইলে। হাবিবা ঠোঁট বাঁকা করে হাসলো, তারপর বলল, কেন ছাড়াছাড়ি হইলো কেন? হাসেম আলী বলল, আমি গরিব, আমার মাইয়া গরিব ঘরে জন্ম হয়েছে, এই জন্য। হাবিবার সুযোগ পেল, গরিব দেখে তো ওরা বিয়ে করছে, তাহলে আজ এই অবস্থা কেন? কিছু একটা হয়েছে। তোর মাইয়ারে আমি ভালো করে চিনি, আমার বাবুলের মাথা এই মাইয়ে নষ্ট করছে। আমার পোলা আজও সংসারই হইল না, বিয়ে করছে তাও বউরে দেখতে পায় না। হাসেম আলী রেগে গেলেন এসব কথা শুনে। বোনের মুখোমুখি হয়ে বলেন, হাবিবা, আমার ভাইয়ার ভালা ভালা কাম করছে নাকি খারাপ কাম করছে, তার বিচার করণের দায়িত্ব আমার, মাথা ঘামানোর দায়িত্ব আমার। তুই ভাইয়ের বাড়িতে বেড়াতে আইসিস, বেড়া, আমার মাইয়ের জীবন লইয়ে চিন্তা করণের দরকার নাই। আমার মাইয়া নিয়ে কেউ একটা খারাপ কথা কইব, আমি হাসেম আলী তারে ছাইয়ে কথা কমু? আমার মাইয়া আমার কলিজার টুকরো, আমার কলিজায় আঘাত লাগলে আমি কাউরে ছাড়ুম না। হাবিবা ভাইয়ের এরকম নিষ্ঠুর কথা শুনে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে ঘরের থেকে বাহির হয়ে গেলেন। নবনী পেছনে গেল। সাব্বির এসে বোনের হাত চেপে ধরে বলল, যাবি না আপা? কোনো দরকার নেই, ওনারা পিছন পিছন গিয়ে বোঝার চেষ্টা কর। নবনী ভাইয়ের কথা শুনল না, দৌড়ে গিয়ে ফুপুকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে এলো। তারপর বলল, রাগ কইরেন না ফুপু, কই যাইছেন এত রাতে আপনি? খাওয়া দাওয়া করেন, বেড়াতে আইছেন, বেড়াবেন আমাদের সাথে। সাব্বিরের প্রচণ্ড রাগ হলো বোনের এত ভালো মানুষই দেখে। প্রচণ্ড রেগে গেল সাব্বির। ফুপুর সামনে এসে বলল, যতদিন খুশি বেড়ান ফুপু, কিন্তু শুধু একটা কথাই মনে রাখবেন, আমার আপারে লইয়া আর একটা কথাও কইবেন না। আমার বোনের ভালো মন্দরা আমরা বুঝম, আপারে লইয়া একটা মন্দ কথা যে কইবে, আমি তার জিভ কাইটে দিমু। আমার আপা কেমন মানুষ আমার আল্লাহ জানলে হইব। হাবিবা বোনের কান্নার বেগ আরও বেড়ে গেল। বিলাপ করে বললেন, আমার বাপ মা মইরা গেছে, বাপের ভিটা আইছি কলিজা একটু ঠান্ডা কইরের লাগন। আর আমার ভাইয়ের পুতে কিনা আমারে ধমক দিয়ে কয়, এই ঘরে আমি থাকুম না। ও আল্লাহ, বাপ মা মরল, ভাইয়া তো পাষাণ হইয়া যায় কেন? হাবিবা বানুকে কেউ আটকে রাখতে পারল না। হাবিবা বানু কাঁদতে কাঁদতে নবমণিদের পাশের বাড়িতে গিয়ে উঠলেন। নবমণি সাব্বিরকে ধমক দিয়ে বললেন, তোকে এত কথা কে বলতে বলেছে? বড় হয়ে গেছিস না খুব? ফুপুর সাথে এরকম ব্যবহার করা কেমন ভদ্রতা? হাসেম আলী নবমণিকে থামিয়ে দিয়ে বলল, আমার পোলা একটু ভুল কথা কয়নি, যা কইছে ঠিক কইছে। যা, সবাই খাইতে দিতে বল তোর মাকে। একটা থমথমে পরিবেশে সবাই খেতে বসলো। পাশের বাড়ি থেকে হাবিবা বিলাপ শোনা যাচ্ছে। খেয়ে সবাই শুয়ে পড়লো। আজ নবনী সারা রাত ছটপট করতে লাগলো। সকালে সূর্য ওঠার আগে পুরো এলাকার মানুষ জেনে গেল নবনীর স্বামী তালাক দিয়েছে, নবনীর খারাপ স্বভাবের জন্য। সকালে 10টার মধ্যে নবনীকে বাকি 2 ফুপু চলে এলো নবনীদের বাড়িতে।
সকালে নবমীর 3 ফুপু এলো নবনীদের বাড়িতে। বারান্দার চৌকিতে বসে 3 জন মিলে আকাশ বাতাস কাঁপিয়ে কাঁদতে লাগলো। সবার এক কথা, তাদের ভাই তাদের পর হয়ে গেছে। কোনোদিন ভাইয়ের থেকে তারা কোনো আর্থিক সাহায্য পান না। ছোট ফুপু হাফিজা বানু চৌকিতে শুয়ে বিলাপ করছেন। বাপ মা মইরে যাওয়ার পর ভাই আছিল আমাগো 3 ভাইয়ের গার্জিয়ান। হেই ভাই আমাগো কোনো দায়িত্ব পালন করেনি। আমার বড় পোলা মাজিদ্দারে বিদেশ দেওয়ার সময় এই ভাইয়ের কাছে আইছিলাম 50,000 টাকার লইগা। এই ভাইয়া আমার 20,000 টাকা দিছে। এই নিয়ে আসিল ভাইয়ের দায়িত্ব। আপনি কন গো, এত ঈদ যায় কোনোদিন আমাগো পোলা মাইয়ারে একটা কাপড় কিনে দেয় না, নিজের পোলা মাইয়ের ঠিকে দেয়। বড় ক্লাসে পড়ায়, আমাগো বেলায় খালি অভাব দেয়। চৈতালি নবমীর ফিসফিস করে জিজ্ঞাসা করে, আপা গার্ডিয়ান হবে না গার্জিয়ান হবে? এই শব্দটা নবনী কটমট করে তাকালো বোনের দিকে। চৈতালি হেসে চলে গেল। মেজো ফুপু কাপড়ের আঁচলে নাক মুছে বলল, আমার মাইয়া সুমিরে বিয়া দেওয়ার কালে এই ভাইয়ারে কত কইরা কইলাম, ভাইয়া বড় ঘরে বিয়া হইতেছে, স্বর্ণের চেন যেন আমার ভাইয়া দেয়। এই ভাইয়া দিল না, আমার মাইয়ার জামাইরে একটা হাতের আংটি দিয়া আইছে। আমার মুখ ছোট কইরা দিছে। নবনী আতকে উঠলো এসব কথা শুনে। তার বাবার যেই আর্থিক অবস্থা, তাতে ফুপুদের জন্য এতটুকু করতে তার বুকে মাটি লেগে যাওয়ার কথা। নবনীর ভীষণ কান্না এলো হাসেম আলীরও। বারান্দায় পা ছড়িয়ে বসে বললেন, সবাই আমার বিরোধিতা করতে আসতেছে, অথচ আমার বোনেরা সবার অবস্থা ভালা, সবার এখন পাকা বাড়ি। আমার অবস্থা গ্রামের মানুষ তো সবাই জানে। কই কোনোদিন তো আমার একটা বোন আমারে জিগাইল না, ভাই আজকে কি খাইছস? আমি যে পোলা মাইয়া লইয়া দিন একবেলা খাইয়া দিন কাটাইছি, কেউ একদিন খবর লইতে আসে নাই। বোন গো কত কথা মনে পড়তো না, বোন গো টাকা পয়সা জন্য না, এমনি মনে করতো এক মায়ের পেটের ভাই বোন তো। বোন গোরে ফোন করতাম মাঝে মাঝে, কেউ আমারে ফোন ধরতো না। হয়তো মনে করতো গরিব ভাই যদি টাকা পয়সা চায়। বোনগো বিয়ে দেওয়ার সময় আব্বা মেলা জায়গা জমি বিক্রি করছে, ওই ভিটামাটি আর রাস্তার উল্টো পাশের জমি ছাড়া কিছুই ছিল না। তারপর আমি আব্বা মারা যাওয়ার পর বোনগো জমি ভাগ করে দিছে ওই রাস্তার পার দিয়ে। অথচ আব্বা আমারে বোনগো সামনে কইয়া গেছে যে এখন থেকে বোনগোরে যেন কোনো জমি না দিই। আমি দিছি, বোনগো যাতে কোনোদিন না কইতে পারে ভাইয়ে তাদের ঠকাইছে। ওর পোড়ারে বিদেশ দেওয়ার সময় আমি 20,000 টাকা দিয়েছি আর ফেরত নেয়নি। এই যে হাবিবা, এর জমি কিনুনের সময় 30,000 টাকা ধার কইরা দিছি, ফেরত দেয়নি ও আমার। আমিও চাইনি, আমি আর কি করতাম আপনারা কন তাহলে? উপস্থিত জনতারা এসব শুনে চলে যেতে লাগলো। নবনীর ফুপুরে সবাই দুপুরে খাওয়া দাওয়া করে চলে যেত। উৎপাত শুরু হয় তার 2 দিন পর। আশেপাশে সবাই সারাদিন এসে জিজ্ঞাসা করতো নবনীর ডিভোর্স হয়েছে কেন। হাসেম আলী দোকানে চা খেতে খেতে লোকে জিজ্ঞাসা করলো, কি মিয়া মাইয়া খেদাই দিল কেন? শুনেছি মাইয়ের নাকি কার লগে লাইন ছিল। হাসেম আলী রেগে যান এসব শুনে। মানুষের সাথে ঝগড়া লেগে যায়। গ্রামের প্রাইমারি স্কুলে সেলাই কাজ শেখানো হচ্ছে। নবনী সেখানে সেলাই শিখে। বিকেলে শুরু হয়, সন্ধ্যায় শেষ হয়। এলাকার ছেলেরা নবনীকে দেখলে শীষ বাজায়। সেদিন বিকালে একজন নবনীর পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিল, আরে আমাদের গ্রামে মিস বিউটিফুলকে দেখা যাচ্ছে। একজন বলল, মিস না মিসেস। সবাই হাসতে লাগলো। পরদিন আবার নবনীকে আসার সময় একজন গান ধরল, বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক। পাশ থেকে অন্যরা বলল, আমরা সবাই মিলে গল্প করব। তারপরের দিন যাওয়ার সময় একজন মিনার কার্টুনের মতো করে নবনীকে বলল, নবনী আমার লগে কথা কইবা না নবনী? নবনীর বুক ফেটে কান্না এলো। চোখ মুছে নবনী আজ ফিরে দাঁড়ালো। এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, মেয়ে মানুষ দেখলে মুখ ভীষণ চুলকায় না ওসব অসভ্যতমা করার জন্য? সবাই মিলে হাসতে লাগলো নবনীর কথা শুনে। একজন বলল, শুধু মুখ তো না, সুন্দরী সারা শরীর চুলকায়। নবনী ভীষণ ঘৃণা হলো এদের এরকম আজে বাজে ভঙ্গিতে। দ্রুত পা চালিয়ে চলে আসতে নিলে একজন পিছন থেকে শীষ দিয়ে বলল, পাখি তো পোষ মানতে রাজি আছে রে। একজন বলল, গতিকে আমরা ছাড়া এটো হয়ে গেছে না। নবনী এসব সহ্য হলো না, ঘুরে দাঁড়িয়ে একটা চর বসালো ছেলের গেলে। তারপর দাঁড়ালো না, ঘৃণায় সমস্ত শরীরে আগুন ধরে গেছে। সন্ধ্যা বের হতে দেখে সবগুলো ছেলে স্কুলের বাইরে দাঁড়িয়েছে। নবনীর ভীষণ ভয় হয়, বাড়ি যেতে যেতে অন্ধকার হয়ে যাবে চারিদিক। নবনীর কলিজা শুকিয়ে যায়। সাব্বিরকে কল দিল নবনী। সাব্বির মসজিদের দিকে যাচ্ছিল। নবনীর কল দেখে রিসিভ করলো। সব শুনে নবনীকে দাঁড়াতে বললো। সাব্বির ফরজ 3 রেখাত নামাজ পড়ে সাইকেল নিয়ে এসে ছুটলো বোনের জন্য। নামাজ পড়ে সাব্বির স্কুলের সামনে যেতে 10 মিনিট লাগলো। এসে দেখে নবনী সেই নেই স্কুলে। ফোন দিল নবনীকে, কিন্তু ফোন অফ। হন্তদন্ত হয়ে নবনীকে খুঁজতে লাগলো সাব্বির। আশেপাশে দোকানপাট সব বন্ধ। 4টার সময় দোকান এগুলো বন্ধ হয়ে যায়। নবনীর কথা জিজ্ঞাসা করার মতো তেমন কাউকে পেল না সাব্বির। একটু পর দেখলো স্কুলের ভেতর থেকে কয়েকটা ছেলে বের হয়ে আসছে। সাব্বির এদের চেনে, এলাকার ছেলে এরা। দিনে কেউ রাজমিস্ত্রি, কেউ মেকানিকের কাজ করে। একজন মেম্বারের ছেলের ভাগিনা। রাত হলে গাঁজা
জুয়ার আসরে বসে সাব্বির দেখলো একজনের চোখ থেকে রক্ত বেরোচ্ছে। যার চোখ থেকে রক্ত বেরোচ্ছে সে মেম্বারে ভাগনা। সবাই তাকে নিয়ে দ্রুত ছুটছে। সাব্বিরের ভীষণ দুশ্চিন্তা হলো। ছুটে গেল স্কুলের দিকে। কোথাও নবনীকে খুঁজে পেল না। নবনী বের হয়ে এলো বাথরুমের পেছন থেকে সাব্বিরের ডাক শুনে। এসে ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো। সাব্বির কিছু না জিজ্ঞাসা করে বোনকে ধাতস্থ হতে দিল। তারপর সাইকেলে বসে অন্য পথে বাড়ি নিয়ে এলো। নবনী কারোর সাথে কোনো কথা বলল না। রাতে নবনীর গা কাঁপিয়ে জ্বর এলো। জ্বরের ঘরে নবনী নানান আবোল তাবোল বলতে লাগলো। সাব্বির সারা রাত বোনের মাথায় পানি দিল, জলপট্টি দিল। বাবা মা ভাই বোন সবাই সারা রাত জেগেছিল। রাবেয়া 2 রেখাত নফল নামাজ পড়ল মেয়ের সুস্থতার জন্য। নবনীর জ্বর নামলো সকালে। এক রাতের জ্বরে নবনীর মুখ শুকিয়ে গেল, চোখের নিচে কালি পড়ে গেল। নবনীর মুখ থেকে সবাই শুনল ঘটনা ঘটেছে এরকম। নবনী সাব্বিরের জন্য অপেক্ষা করেছিল। ছেলেগুলো 2 মিনিট দাঁড়িয়ে চলে গেল। নবনী ভেবেছিল ওরা চলে গেছে। নবনী একটু যেতেই ওরা বেরিয়ে এলো। আশেপাশে 2-4 জন মানুষ যা ছিল তারাও মসজিদে চলে গেল। কেউ কোথাও নেই। নবনী ভয়ে স্কুলের দিকে ছুটে গেল। 6-7 জন ছেলে ওরা গেল। নবনী একটা ক্লাসে ককশিট দিয়ে বানানো বেগম রোকেয়ার ছবির পিছনে লুকালো। ক্লাসরুমে আর লুকানোর মতো জায়গা নেই। নবনী বুঝলো এখানে সে ধরা খেয়ে যাবে, তাই বেরিয়ে যেতে নিল। মেম্বারের ভাগিনা তখন নবনীকে দেখতে পেল। নবনী খাপ করে ধরতে নবনী বিপদ বুঝে ছেলেটার চোখের ভিতর আঙ্গুল ঢুকে গেল। ছেলেটা চিৎকার আসতে লাগলো। নবনী গিয়ে টয়লেটের পিছনে লুকালো। নবনীর আর খোঁজ ওরা তখন বের হয়ে গেল। হাসেম আলী মেয়েকে জড়িয়ে ধরে বলল, আর লাগবো না মা সেলাই শিখতে যাওয়ার। নবনী মেনে নিল। জীবনে এই দিকে নবনীর কাছে এতদিন সম্পূর্ণ গোপন ছিল। নবনী কখনো ভাবেনি জীবনে এসবও হতে পারে। আজ নিজের সাথে হওয়ার পর হতবিম্বল হয়ে গেল নবনী। মনে হলো তার মতো অসহায় আর কেউ নেই এই দুনিয়ায়। পরের দিন স্বাভাবিকভাবে কাটলো, কিন্তু 2 দিন পর মেম্বার এলো নবনীদের বাড়িতে। নবনীকে তার ছেলের বউ করে নেওয়ার জন্য। সোজাভাবে হাসেম আলীকে ধমক বলল, তোমার পোলার গালে থাপ্পড় দিছে তোর মাইয়া। আমার ভাগিনার চোখের সামনে চোখ দিছে তোর মাইয়া। ও এখন হাসপাতালে। তোর এই মাইয়ারে আমার পোলার বউ করে নিমু। কত তেজ সব বের কমু। আমি সুলেমান মেম্বার, এক কথার মানুষ। গ্রামের সবাই জানে সুলেমান মেম্বার কত নিকৃষ্ট লোক। তার ভয়ে কেউ তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে দাঁড়ায় না। সবাই তাকে ভয় পায়। এলাকার চেয়ারম্যান বলে তাকে সমঝে চলে। তার নজর যখন পড়েছে আর রক্ষা নেই। তার ছেলে সুমন এলাকার ব্যবসা করে সবাই জানে। নবনী বুঝতে পারল তার মাথায় কত বড় বিপদ চলছে। সেই রাতে সবাই মিলে সিদ্ধান্ত নিল গ্রামে আর থাকবে না। নবনীকে মেম্বারের হাত থেকে বাঁচাতে হলে গ্রাম ছেড়ে চলে যেতে হবে খুব শীঘ্রই। তুমি অন্য কারোর সাথে বেদঘর পর্ব 4। পুরো পর্ব ব্যাক টু ব্যাক পাবেন প্লেলিস্টে।